পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে লুকিয়ে আছে এমন দুটি গ্রাম যেখানে ইতিহাস, প্রকৃতি আর গ্রাম বাংলার সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। আজ আমরা ঘুরে দেখব বিরোহীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন গোপাল মন্দির, তারপর পৌঁছে যাব সবুজে ঘেরা চরসরাটি গ্রামে। এই যাত্রায় থাকবে গ্রামের শান্ত পরিবেশ, মন ছুঁয়ে যাওয়া দৃশ্য আর কিছু অজানা গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিরোহী ও চরসরাটি ভ্রমণ। ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আমরা এই মুহূর্তে রয়েছি বিরোহীতে, মদনপুরের বিরোহী, নদিয়া জেলার মদনপুর, এবং সেখানকার বিরোহী মদন গোপাল মন্দিরে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং আজকের পর্বটা আমাদের শুরু হচ্ছে মদন গোপালজির মন্দির দর্শন করে। বিরোহীর শ্রী শ্রী মদন গোপাল মন্দির খুব জাগ্রত একটি মন্দির এবং এই মন্দিরের সঙ্গে অনেকটা ইতিহাস জড়িত রয়েছে, কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত 1760 খ্রিস্টাব্দে। তো এত একটা প্রাচীন মন্দিরে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এবং এই পুরো মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সঙ্গে আজকের এই মন্দিরের ইতিহাসটা জেনে নিন প্রথমে, এবং তারই সঙ্গে এই পুরো মন্দিরটাও দর্শন করে নিন। নদিয়ার বুকে লুকিয়ে আছে এমন এক প্রাচীন মন্দির যেখানে ভক্তি, ইতিহাস আর এক অনন্য বিচ্ছেদের কিংবদন্তি আজও জীবন্ত। স্বাগতম বিরোহীর শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে। কথিত আছে প্রথমে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র মদন গোপাল, তার পাশে ছিলেন না রাধিকা। সেই দেবদেবীর বিচ্ছেদের স্মৃতিই নাকি এই গ্রামের নামের উৎস বিরোহী, অর্থাৎ বিরোহীর ভূমি। পরে রাধিকার একটি কাঠের মূর্তি প্রতিষ্ঠিত হলে সম্পূর্ণতা পায় এই পবিত্র মন্দির। ইতিহাস বলছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সহায়তায় প্রায় 1760 সালের দিকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্ত এখানে এসে সন্তানের আশীর্বাদ, সুখ সমৃদ্ধি এবং মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করে চলেছেন। বছরের নানা সময় এই মন্দির বসে উৎসবের রঙিন আসর। বিশেষ করে ভাইফোঁটা, দোলযাত্রা ও জন্মাষ্টমীতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের ঢল, কীর্তন, পূজা আর মেলায়। আপনি যদি ইতিহাস, আধ্যাত্মিকতা এবং বাংলার ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চান তাহলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন নদিয়ার বিরোহীর শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে। এই মন্দিরে এলে এখানকার যে ভোগের ব্যবস্থা রয়েছে তার বিভিন্ন প্রণামীর ব্যবস্থা রয়েছে, মানে আপনি যে ভোগ গ্রহণ করবেন তার কি কি প্রণামী রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে 3 ধরনের ভোগের ব্যবস্থা রয়েছে, মানে 100 টাকার রয়েছে, 120 টাকার রয়েছে এবং 150 টাকার রয়েছে। এর মধ্যে কি কি ধরনের আপনারা ভোগ পাচ্ছেন সেইটা ভিডিওতে দিয়ে দেওয়া হলো, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এখানে বিভিন্ন প্রণামীর চার্ট রয়েছে, মানে আপনি ধরুন এখানে এই মন্দিরে এসে অন্নপ্রাশন ব্যবস্থা করতে চাইলেন, বা টোটো পুজো, বাইক পুজো বা গাড়ি পুজো, এই ধরনের যে পুজো থাকে তার কি কি প্রণামী, সেই প্রণামীর এখানে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। ভিডিওটি আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা খুব ভালো সময় এসেছি। আমরা যখন এসেছি মন্দির ভালোভাবে আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি। ঠাকুর দর্শনের পর এখন মদন গোপালকে ভোগ দেওয়া হয়েছে, তাই ঠাকুরের দ্বার বন্ধ আছে। আবার একটু সময় বাদেই 12:30টার সময় ভোগারতি হবে, তখনই মন্দিরের দ্বার খোলা হবে। মন্দিরের পাশেই অনেকটা এলাকা জুড়ে ফাঁকা জায়গা রয়েছে, যেখানে সত্যি খুব নিরিবিলি এবং একটা শান্তি বিরাজ করছে। আর এই দেখুন একটা বট গাছ রয়েছে এখানে, এবং পুরো জায়গাটা মানে একদম ফাঁকা, একটা জলাজমিও রয়েছে। এখানটায় আপনারা একটু সময় বসে নিরিবিলিতে একান্তে সময়ও কাটাতে পারবেন, প্লাস মদন গোপালের দর্শন তো আপনারা করলেনই। মন্দিরটা সত্যি খুব ভালো এবং শান্ত পরিবেশের মধ্যে রয়েছে মন্দিরটা, যেখানে আসলে সত্যি আধ্যাত্মিক একটা পরিবেশ। বারবারই আমরা বিভিন্ন ভিডিওতে বলে থেকেছি যে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন, সেটা সত্যি এই বিরোহীতে না আসলে বোঝা যাবে না, কারণ এখানে সত্যি প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিক
আধ্যাত্মিকতার মেলবন্ধন হয়েছে। এখন মন্দিরে ভোগারতি চলছে, আপনাদেরকে যেরকম বললাম মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে কারণ ভোগ দেওয়া হয়েছে মদন গোপালকে। এখন এখানে ভোগারতি চলছে, আরেকটু সময় অপেক্ষা মদন গোপালের দ্বার খোলার। এবং এই মুহূর্তে খুব ভালো লাগছে কারণ ভোগারতি চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি বিরোহিতে চণ্ডীবাড়ি, আর এই হচ্ছে চণ্ডীবাড়ি। মদন গোপাল মন্দির থেকে 1 মিনিট হাঁটা পথে এই হচ্ছে চণ্ডীবাড়ি। মদন গোপাল মন্দিরের পেছন দিক দিয়ে যে রাস্তাটা চলে এসেছে সেই রাস্তাটা ধরে 1 মিনিট হেঁটে আসলে এই হচ্ছে চণ্ডীবাড়ি। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক যে মদন গোপালের মন্দির রয়েছে সেই মন্দির সংলগ্ন এই হচ্ছে চণ্ডীবাড়ি। মানে এই বিরোহিতে এত ইতিহাস জড়িয়ে আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে ঘিরে এবং সেই মন্দিরকে ঘিরে, তার মধ্যে এই হচ্ছে একটি অন্যতম মন্দির চণ্ডীবাড়ি। এখানে নাকি শোনা যায়, মানে ইতিহাস বলে যে ডাকাতরা সেই সময় যখন ডাকাতি করতে যেতেন এখানে পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে যেতেন। তো এই হচ্ছে মন্দির আমরা যখন এসেছিলাম দরজা বন্ধই থাকে, কোনো ব্যাপার না, নিজেরাই খুলে দর্শন করা যায়। এখানে শিবলিঙ্গ রয়েছে এবং এখানে মা কালীর একটি ফটো রয়েছে এবং ঘট বসানো রয়েছে। শোনা যায়, আমার কাছে সঠিক তথ্য নেই, যে এখানে নাকি নরবলিও দেওয়া হতো। তো খুব ভয়ানক একটা ব্যাপার। যাই হোক, সেই যুগ আমরা এখন পেরিয়ে এসেছি, কিন্তু সেই যুগের যে ইতিহাস সেই ইতিহাস এখনো বহন করে চলেছে এই বিরোহী তথা চণ্ডীবাড়ি। প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহাসিক মন্দির আজ সময়ের আঘাতে অনেকটাই জরাজীর্ণ। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই অমূল্য ঐতিহ্য। মন্দিরের বর্তমান সেবায়েতের কাছ থেকে জানলাম সংস্কারের জন্য আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চান তবে কমেন্টে জানাবেন, আমরা যোগাযোগের ব্যবস্থা করে দেব। ইতিহাস বাঁচুক, আমাদের ঐতিহ্য বেঁচে থাকুক। মদন গোপাল মন্দির সম্পর্কে, এই মন্দিরের ইতিহাস একটু যদি সবাইকে বলেন। এই মন্দিরের ইতিহাস বলতে মন্দিরের প্রায় 300 বছর পুরনো। যখন এখানে মোগল সাম্রাজ্যের পতনের পর যখন একটা হিন্দুদের ধর্মান্তর ঘটছিল, তখন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র উনি নদিয়ার পুরো অঞ্চলের দায়িত্ব পেয়েছিলেন শাসনভারের। সেই সময় ইনি খুব হিন্দু ধর্মের খুব ভক্ত ছিলেন। তিনি নদিয়ার অনেক অঞ্চলে বহু মন্দির স্থাপন করেন, তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম হলো এই শ্রী শ্রী মদন গোপাল মন্দির বিরোহী। এ নিয়ে অনেক রূপকথা আছে। এইখানকার একজন নদীর ওই পারে একজন ঘোষ মশাই ছিলেন, উনার বাড়িতে এক বালক এসে বলছে আমাকে আশ্রয় দিতে হবে। তো উনি এখানে আশ্রয় দিয়েছিলেন। তারপরে উনি মাঠে গরু চড়াতেন, কিন্তু মনের মধ্যে উদাস ভাব ছিল যে রাধা কাতর হেতু উনি এখানে বিরহ ভোগ করতেন। তারপর এই করে মানে গরু টরু ধান খেত। তারপর সবাই মিলে বিরক্ত হয়ে ওনাকে তাড়া করেন। তারা খেয়ে পাশের একটা গ্রামে যখন যান, যখন চাষিরা ধরে ফেলে দেবে, সেই সময় একটা কাঁঠাল গাটে উনি বিলীন হয়ে যান। এই ঘটনা কৃষ্ণচন্দ্র রাজার কাছে কানে পৌঁছায়। তিনি স্বপ্নাদিষ্ট হন যেখানে একটা মন্দির তৈরি করা হয়। সেই আদেশ পেয়ে তিনি এখানে এই শ্রী শ্রী মদন গোপাল মন্দির প্রতিষ্ঠা করেন। যে গাছে উনি বিলীন হয়েছিলেন সেই কাঠ থেকে বর্তমানে যে শ্রীকৃষ্ণের বিগ্রহ তৈরি হয়। আর স্বপ্নাদিষ্ট অনুসারে একটা নিম কাঠ ভেসে আসে যমুনার জলে, সেটা দিয়ে রাধিকার মূর্তি তৈরি হয়। সেই 300 বছরের রাধা শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ, রাধিকার মূর্তি এখনো বিরাজমান। সেই বিগ্রহ এখনো পূজিত হচ্ছে। প্রতি বছর যে কৃষ্ণনগর যে 12 দলের মেলা হয়, 12 দলের মেলার 12টি বিগ্রহের মধ্যে 4 বিগ্রহ এই মন্দিরের। এখানে শ্রী শ্রী মদন গোপাল, শ্রীমতী রাধিকা, আরো 2 বিগ্রহ বলরাম, ওনারা 12 দলের মেলায় যান, পূজিত হন, 1 মাস ওইখানে থাকেন, আবার ওনাকে বিগ্রহকে এখানে নিয়ে আসা হয়। এইখানে ভক্তবৃন্দ সারা বছর পূজা পার্বণ করেন এবং 1 মাস এইখানে থাকেন। বিরোহীর শ্রী শ্রী মদন গোপাল মন্দিরের আরও খুঁটিনাটি অজানা সব তথ্য নিয়ে খুব শীঘ্রই আসছে একটি বিশেষ ভিডিও, তাই সেই গল্প আজ আর বাড়াচ্ছি না। আজকের পর্বে বিরোহীর সফর এখানেই শেষ করছি। এবার চলুন রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যের পথে। আমরা মদন গোপালের মন্দির থেকে বেরিয়ে আবার আমরা মদনপুর স্টেশন আসার জন্য ওখান থেকে মানে বিরোহী থেকে আমরা
টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে আমরা পৌঁছে গেলাম মদনপুর স্টেশন। মদনপুর স্টেশনের মানে আমরা মদনপুর স্টেশনের ডান দিকেই চলে গেছিলাম বিরোহী, এবং মদনপুর স্টেশন থেকে আবার আমরা বেরিয়ে মানে বাঁ দিকে, মানে মদনপুর স্টেশনকে যদি আমরা মাঝখানে রাখি, তার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে একটা 3 মাথার মোড় পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা ঈশ্বরীপুর আসার জন্য অটো, যার ভাড়া পড়েছে জনপ্রতি 15 টাকা করে। আপনাকে ঈশ্বরীপুর এলে এই জায়গাটাতে অটো আপনাকে নামিয়ে দেবে। এবার আপনাকে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন চরসরাটি। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন চরসরাটি কেন যাচ্ছি, কি কি দেখার আছে, সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন চরসরাটি। চরসরাটি আজকে সেজে উঠেছে একদম জমজমাট। আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শ্রাবণ মাস শেষ হতে আর বেশি দেরি নেই। আর সেই শ্রাবণ মাসকে কেন্দ্র করে এখানে খুব উৎসব মুখরিত একটা পরিবেশ আর একটা লোকজনেরও ঢল নেমেছে। তো চলুন আমার সঙ্গে চরসরাটিতে কি কি দেখবার রয়েছে, কেন চরসরাটি আসবেন, সবটা জেনে নিন। এই হচ্ছে মা গঙ্গার মন্দির। খুব সুন্দর মা গঙ্গার বিগ্রহ রয়েছে, এবং যেহেতু গঙ্গা নদী সামনেই এবং গঙ্গা মায়ের একটি বড় মন্দির এখানে। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আমরা মদন গোপাল মন্দির দর্শন করে এসেছি, এখানে আরেকটি ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এই হচ্ছে বাবা মহেশ্বরের মন্দির। আপনাদেরকে যেরকম বললাম শ্রাবণ মাস শেষ হতে চললো, মানে আগামী মঙ্গলবার শ্রাবণ মাস শেষ হবে এবং আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই যথারীতি শ্রাবণ মাসে যেই পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালে, সেই উপলক্ষে এখানে একটা উৎসব মুখরিত পরিবেশ। আর এই মন্দিরও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এখানে রয়েছে একটা বড় বটগাছ, সেই বটগাছের নিচেই রয়েছে বাবা মহেশ্বরের মন্দির। আপনারা দেখতেই পেলেন কেমন একটা উৎসব মুখরিত পরিবেশ এখানটায় হয়েছে। এই শিবলিঙ্গ, এই মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরে অগন্তি ভক্তরা আসছেন এবং আজকে থেকেই ইতিমধ্যেই জল ঢালা শুরু হয়ে গেছে। চরসরাটিতে এলে এখানে গঙ্গাবক্ষে নৌবিহারের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন কত নৌকা রয়েছে। এই যে নৌকোগুলো যথেষ্ট বড় বড় নৌকো, এক একটা নৌকোতে মোটামুটি 40-50 জন ধরতে পারে। আমরা জিজ্ঞেস করলাম যে গঙ্গাবক্ষে নৌবিহারের কেমন কি খরচ, তো ওনারা বললেন যে পার হেড 50 টাকা। এবার ডিপেন্ড করছে, যদি অনেক গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু কম হয়ে যেতে পারে। তো মোটামুটি এই ও পারটাতে নিয়ে যাবে, ও পারে অনেক কিছু দেখার রয়েছে বলছে। তো এই মুহূর্তে আমরা নৌবিহার করছি না, আপনারা আসলে অবশ্যই চরসরাটিতে এই গঙ্গাবক্ষে নৌবিহারের আনন্দটা কিন্তু নেবেন, তবে খুব ভালো লাগবে। আমরা বিকেল দিকে এসছি, একটু বাদই সূর্য অস্ত হবে। এখান থেকে এমনিতেই গঙ্গা দেখতে খুব সুন্দর লাগছে, তার মধ্যে নৌবিহার ও অসাধারণ। আর এই হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির তথা আশ্রম। চরসরাটির খুব একটা সুন্দর পরিবেশে মন্দিরটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি 3 তলা বিশিষ্ট। মানে একতলায় শ্রী শ্রী হরিদাস ঠাকুর রয়েছেন, অধিষ্ঠান করছেন। তার ওপরের কক্ষেই রয়েছে শ্রী শ্রী মরীন্দ্রনাথ ঠাকুরের মন্দির এবং তার ওপরের কক্ষে রয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ শান্তি মাতা। এইভাবে একটি সুন্দর একটা মন্দির রয়েছে। তো আপাতত আমরা মন্দিরটা বন্ধই দেখছি, তো বাইরে থেকে আমরা এই মন্দিরটা দর্শন করে নিচ্ছি। এই মন্দির সবসময়ই খোলা থাকছে ভক্তদের জন্য, আর বিশেষ করে প্রত্যেক মাসের দ্বিতীয় বুধবার এখানে সভা অনুষ্ঠিত হয়, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের দ্বিতীয় বুধবার করে। ভক্তরা আসেন, এখানে গান বাজনা হয়, পাঠ শোনেন। তো এই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব। আপনারা যদি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির দর্শন করতে চান, বিশেষ অনুষ্ঠানের অংশগ্রহণ করতে চান, তবে আপনারা নোট করে নিন এবং মার্ক করে রাখুন যে প্রতি মাসের দ্বিতীয় বুধবার বিকেল দিকে সেই সভা হয়ে থাকে। মোটামুটি ধরে রাখুন ওই 4টে 4:30। হরিদাস ঠাকুরের মন্দিরের একদম বিপরীতে যে রাস্তাটা চলে এসছে সেটা ধরে আমরা চলে এসেছি। গঙ্গাটা দেখতে এত সুন্দর লাগছে, আর একদম গঙ্গার জল এখান পর্যন্ত চলে এসেছে, মানে এত ভালো লাগছে। আর এই চরসরাটি মানে এই জায়গাটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, তো সেই অর্থে পপুলার নই। আমাদের যেরকম নদী কেন্দ্রিক অঞ্চলগুলো আমরা জেনারেলি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি যে কোথায় কোথায় সেই সান্ধ্যকালীন ভাইবস, এটাও কিন্তু সেই অর্থে সেই রকমই একটা জায়গা। আর সামনেই রয়েছে অনেকগুলো মন্দির এবং সেই সঙ্গে গঙ্গা, সেই গঙ্গার ঘাটে একটু সময় কাটানো। আজকে যেহেতু মেঘলা আকাশ, জানি না আমরা সূর্যাস্ত দেখতে পারবো কিনা, কিন্তু হোপফুলি আমাদের খুব ইচ্ছে আছে এখানে সূর্যাস্ত দেখার, কারণ এই হচ্ছে আমাদের সেই আদি গঙ্গা। আমাদের হাওড়ায় যে গঙ্গা রয়েছে সেই গঙ্গা নদী এখান দিয়ে বয়ে গেছে। এখানে রয়েছে আরেকটি হনুমান মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর, মানে একটু
একটু গঙ্গার মানে যে সামনেটা রয়েছে মানে শিব মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির, সেখান থেকে একটু এগিয়ে আসলে খুব সুন্দর একটু গার্ডেনিং করা আছে সামনেটা দিয়ে, এখানে হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দিরের সঙ্গেই রয়েছে একটি ঘাট, আমরা এই ঘাটেই রয়েছি। এখান থেকে গঙ্গাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। আমরা যেরকম বলছিলাম আজকে মেঘলা আকাশ, হঠাৎ করে দেখছি একটু মেঘ সরে গিয়ে মানে মেঘের আড়ালে সূর্যি হাসে সেই রকম একটা সিচুয়েশন, মানে সূর্যর আমরা দেখা পেয়ে গেছি এবং তার যে ঝলকটা মানে জলে পড়েছে সেটা খুব অসাধারণ লাগছিল। মানে এই দৃশ্যগুলোই হচ্ছে দেখার, এবং এই দৃশ্যগুলো দেখার জন্যই বারবার ছুটে আসা এরকম নদীর ধারে নদী কেন্দ্রিক জায়গাগুলোতে। ঈশ্বরীপুর থেকে এই চরসরাটি মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা। আমাদের ধারণা ছিল 1 কিলোমিটার হবে, আমরা হেঁটেই চলে আসবো। আপনাদেরকে সাজেশন থাকলো এই ভুল করবেন না, কারণ অনেকটাই 3 কিলোমিটার রাস্তা হাঁটা যাবে না। আমরাও পরে অটো করে নিয়েছি, অটো করে আমরা চরসরাটি চলে এসেছি। ঈশ্বরীপুর থেকে চরসরাটি পর্যন্ত আসতে অটো ভাড়া নিচ্ছে জনপ্রতি 15 টাকা করে। ঈশ্বরীপুর থেকে অটো, টোটো বা ভ্যান রিক্সা যে কোনো কিছুই আপনারা পেয়ে যাবেন।